পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, মিতব্যয়ী হওয়ার আহ্বান। বরিশালের 4 শিশুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় স্থগিতের নির্দেশ, নিঃশর্ত ক্ষমা চাইলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় দিনের মতো বেগমগঞ্জের ঘটনাস্থলে পিবিআই, আলামত সংগ্রহ, বাদল সহ 2 আসামির দোষ স্বীকার। ধর্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে নানা কর্মসূচি। ইতালি ফিরতে চায় করোনায় আটকে পড়া প্রবাসীরা। 3 দফা দাবি নিয়ে দূতাবাসের সামনে মানববন্ধন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, প্রবাসী এনআইডির বিষয়ে যাচাই বাছাই চলছে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই বিদেশে যাবে টিম। কারোর সাথে বৈরিতা নয়, বিশ্ব শান্তি রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ। সাভার ক্যান্টনমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর 10টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় খাদ্য উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি সতর্ক ও মিতব্যয়ী হবারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পদাতিক ডিভিশন ও স্কুল অব ইনফ্যান্ট্রি সহ 10টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিট ও সংস্থা প্রধানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আনুষ্ঠানিকতা শেষে দিক নির্দেশনামূলক বক্তব্যে জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী দেশের সম্পদ ও মানুষের ভরসা বিশ্বাসের প্রতীক। আর কোন সেনাবাহিনী মানুষের আস্থা বিশ্বাস যদি অর্জন করতে না পারে, তাহলে কখনো তারা কোনো বিজয় অর্জন করতে পারে না। বাংলাদেশের জনগণ এরা তো আপনাদেরই আপনজন, আপনাদেরই পরিবারের সদস্য। কাজে তাদের কল্যাণের কথা চিন্তা করে আপনাদের কাজ করতে হবে। সংবিধান সমুন্নত রাখতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারো সাথে বৈরিতা নয় নীতি বাস্তবায়নের তাগিদ দেন কন্যা শেখ হাসিনা। আমরা চাই শান্তি। জাতিপিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু আমরা কারোর সাথে বৈরিতা চাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি। বাংলাদেশ যেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে। সময় উপযোগী পদক্ষেপ নেওয়ায় করোনার স্থবিরতা কাটিয়ে অর্থনৈতিক প্রবাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলেই আজকে সেই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে না। কিন্তু এখনো করোনা ভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে হয়তো আরেকবার হয়তো এই করোনা ভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কারণ ইউরোপে সব বিভিন্ন দেশে আবার নতুন করে দেখা দিচ্ছে। কিন্তু আমাদের এখন থেকে সবাইকে সুরক্ষিত থাকতে হবে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। ভবিষ্যৎ সংকট মোকাবেলায় মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ঠিক যেটুকু আমাদের নেহাত প্রয়োজন, তার বেশি কোনো পয়সা এখন খরচা করা চলবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জের 4 শিশুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় স্থগিত করে তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ ওই 4 শিশুর বক্তব্য শোনেন। শিশুদের বিরুদ্ধে আদেশ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তি দেন বরিশালের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। আরও জানাচ্ছেন শাকির আরজু। বরিশালের বাকেরগঞ্জের ওসি শিশুসহ তাদের অভিভাবকদের নিয়ে হাইকোর্টে হাজির হন। আদালতের নির্দেশে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জ থানার এএসআই ও প্রবিশন অফিসারও হাজির হন আদালতে। প্রথমে ঘাস কামড়ায় নিয়ে শিশুদের সাথে কথা বলেন হাইকোর্ট বেঞ্চ।
পরে এজলাস পুনরায় শুরু হলে 4 শিশু, তাদের অভিভাবক ও সাংবাদিকদের রেখে সবাইকে আদালত থেকে বের হওয়ার নির্দেশ দেন। এরপর শিশুদের অভিভাবকদের সাথেও কথা বলেন। অভিভাবকরা আদালতকে জানান, গ্রেফতারের পর বরিশালের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুদের হাজির করা হয়নি। আমার কাছে জিজ্ঞাসা করে যে থানায় যে ধরে নিয়ে গেছে যে ওসি কি বলছে, আমি ওসি বলছে যে ছাড়া যাইবে না। তাদেরকে পুলিশ যাইয়ে মনে করেন মুরগির ছাড় মতন মনে করেন ধরে নিয়ে আসছে। তারা কোনোরা মনে করেন তারা জিজ্ঞাসা করে না অভিভাবকের কাছে। বাকেরগঞ্জ থানার ওসি সহ সবার সাথে কথা বলেন আদালত। শিশু আইন 2013 সম্পর্কে জানেন কিনা, এফআইআর করার সময় শিশুদের বয়স জানতেন কিনা, মামলার সময় তাদের দেখেছেন কিনা, এরকম বেশ কিছু প্রশ্নের মুখোমুখি করেন আদালত। আমাকে আরও বলেছেন যে উনি এখানে বেইল অ্যাপ্লিকেশনের জন্য কোনো লয়ার উপস্থিতি আছে কিনা সেটাও জিজ্ঞাসা করেছিলেন। তো না দেখে উনি তখন যশোর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে। শুনানি শেষে আদালত শিশুদের মামলার কার্যক্রম স্থগিত করেন আর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিচারককে হাইকোর্টে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন 22 নভেম্বর ধার্য করা হয়েছে। এই মামলা চলবে কি চলবে না সেটা নিয়ে সিমিটি রুল ইস্যু হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ওনার এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা বিচারপতিগণ ওনার সেই বক্তব্য নিয়ে গ্রহণ করেছেন। গত 6 অক্টোবর বাকেরগঞ্জ থানায় 6 বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বরিশালের বাকেরগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদেশ দিয়ে শিশুদের কিশোর উন্নয়নে পাঠানোর নির্দেশ দেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি বাদল ও 5 নম্বর আসামি সাজু নোয়াখালী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি রহমতুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে নির্যাতিতার ঘর থেকে জামা কাপড় সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। রোববার বিকেলে নারী নির্যাতন মামলায় রিমান্ড শেষে প্রধান আসামি বাদল, সাজু ও রহমতুল্লাহকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হকের 1 নম্বর আমলি আদালতে হাজির করা হয়। বাদল 7 দিন এবং সাজু ও রহমতুল্লাহ 6 দিনের রিমান্ডে ছিলেন। আদালত বাদল ও সাজুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। পরে 3 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজার নামী 1 নম্বর আসামি বাদল এবং এজার নামী 5 নম্বর আসামি সাজু, এরা 2 জন মাননীয় আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এর আগে সকালে ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একলাশপুরের জয়কৃষ্ণপুর গ্রামে যায় পিবিআই তদন্ত দল। নির্যাতিতার ঘর থেকে জামা কাপড়, বালিশ, বিছানার চাদর সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। গৃহবধূ নির্যাতনের মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। ধর্ষক ও তার সহযোগীরা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনশনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজও রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিগুলো থেকে নারী প্রতি সহিংসতা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানান বক্তারা। রাসেল খানের সহায়তায় ইবনে নুশাউনের রিপোর্ট। হঠাৎ অসুস্থ হয়ে গতরাতে হাসপাতালে ভর্তি হলেও কিছুটা সুস্থ বোধ করায় রাজু ভাস্কর্যের সামনে আবারও অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। ডাকসুর সাবেক ভিপি নূর ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করেন তিনি। এখন রিস্ক আমার ওইভাবে আসলে ভাবার কোনো সুযোগ নেই, কারণ আমি যখন এখানে অবস্থান করেছি তখন থেকে আমি যে আমার সেই ব্যাপারগুলো আমি যে নিয়ে এখানে বসেছি। যতদিন পর্যন্ত আসামি গ্রেফতার না করা হয় ততদিন পর্যন্ত চলবে। এদিকে নিপীড়নের প্রতিবাদে কঠোর আইন প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। 1971 সালের ধর্ষণ যদি মানবতা বিরোধী অপরাধ হয় তাহলে 2020 সালের ধর্ষণটা কি? এটাও তো একটা মানবতা বিরোধী অপরাধ। দর্শকটা যেই দলে হোক না কেন তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই। দেশ রক্ষকরা দায়িত্বশীলতার সাথে সবকিছু করছে না, বিচার পাচ্ছি না, যার জন্য আমাদের একত্রিত হতে হচ্ছে।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণ বিরোধী মানববন্ধন করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা। একই স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিভিন্ন মহল ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এদিকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় ধর্ষণ বিরোধী মানববন্ধন করে বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। নারী নির্যাতন সহ যে কোনো অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন সরকারের মন্ত্রীরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের সাড়া না পেয়ে বিএনপি আন্দোলনে ভর করেছে। আন্দোলনের নামে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। আর তথ্যমন্ত্রী বলেছেন, সরকার পতনের হুমকি দিলেও বিএনপি নিজ দলের পতন ঠেকাতে পারছে না। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে বিআরটিসিকে জনগণের সেবা করার নির্দেশ দেন মন্ত্রী। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। আন্দোলনের নামে সহিংসতায় ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর তারা ভর করেছে। বিএনপি ও স্বার্থান্বেষী মত যত চেষ্টাই করুক, এবারও তাদের ব্যর্থতা পর্যবসিত হবে। আন্দোলনের নামে সহিংসতা ছড়ালে সরকারকে তখন কঠোর হতে হবে। জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগের 6 সাংবাদিকের স্মরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি এখন নিজেদের পতনই ঠেকাতে পারছে না। বিএনপি যখন সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছে, তখন তাদের দলের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। যারা নিজেদের দল সামলাতে পারে না, যারা নিজেদের কর্মীদের কাছে অপ্রিয়, তারা দেশের মানুষের কাছে কিভাবে প্রিয় হবে? এদিকে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির হাত ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতির শুরু। বিচারের যখন একটা সংস্কৃতি পুরোপুরিভাবে গড়ে উঠবে, তখন এই ধরনের অপরাধীরা এই ধরনের অপরাধ করতে পিছন দিকে চলে যাবে। এর আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া ইতালি প্রবাসীরা আবারও কর্মস্থলে ফিরতে দূতাবাসের সামনে মানববন্ধন করেছে। সকালে দূতাবাসের সামনে কয়েকশো ইতালি প্রবাসী অবস্থান নেন। ভিসার মেয়াদ বাড়ানো, ইতালির সঙ্গে বিমান চলাচল শুরু সহ কয়েক দফা দাবি জানান তারা। এদিকে আজও এয়ার অ্যারাবিয়ান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে ভিড় ছিল সৌদি প্রবাসীদের। জসিম জুয়েলের রিপোর্ট। এবার কর্মস্থলে ফিরতে ইতালি প্রবাসীদের বিক্ষোভ। গুলশানে ইতালির দূতাবাসের সামনে মানববন্ধন থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। ভিসার মেয়াদ বাড়ানো এবং ইতালির সঙ্গে বিমান চলাচল শুরুর দাবি জানান প্রবাসীরা। প্রবাসীরা জানান, প্রায় 8 মাস আটকে আছেন তারা। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কারো কারো মেয়াদ অল্প কিছুদিন বাকি আছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ফ্যামিলি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের সৌজন্যের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা যেন কোনো হয়রানি ছাড়া আমাদের মেয়াদগুলো যেন বাড়াইয়া দেয়। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই যাতে বিমান চালু হয়ে যায়। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই পর্যন্ত বিমান চলাচলের বিষয়ে কোনো কার্যকরী ভূমিকাও নেয়নি। ভারত, পাকিস্তান সহ অন্য সব দেশের সঙ্গে ইতালির বিমান চলাচল শুরু হলেও বাংলাদেশের সঙ্গে চালু না করায় হতাশ প্রবাসীরা। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের দাবি জানান তারা। ইন্ডিয়া আমাদের কাছ থেকে বেশি আক্রান্ত, অথচ ইন্ডিয়াতে ফ্লাইট চালু হয়েছে, পাকিস্তানে চালু হয়েছে। আমরা কেন কি দোষ করছি? যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, সৌজন্য এক্সপায়ার হয়ে গেছে, তাদের কোনো কথা না বলে এমবেসিতে কোনো অজুহাত না দেখে তাদের ইটালিতে ঢোকার অনুমতি দেওয়া হোক। এখন আমরা শুধু অপেক্ষা করতেছি বিমান চালুর জন্য। বিমান চালু না হলে আমরা যেতে পারতেছি না। এদিকে সৌদি প্রবাসীদের টিকিট নিয়ে সমস্যার সমাধান হলেও যারা টিকিট পাচ্ছেন তাদের ফ্লাইট 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে যাচাই বাছাই চলছে।
করোনা পরিস্থিতির উন্নতি হলে এর জন্য বিদেশে টিম পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। এদিকে গেল নভেম্বর থেকে পরিচয়পত্রের জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে 700-র বেশি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 530টি আবেদন। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, শিক্ষা কিংবা উন্নত জীবনযাপন, বিভিন্ন কারণে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের 168টি দেশে কাজ করছে বাংলাদেশের কর্মীরা। প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই নেই জাতীয় পরিচয়পত্র। বিদেশে বসেই যাতে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন এবং পরিচয়পত্র পায়, সেজন্য গেল বছরের নভেম্বরে অনলাইন পোর্টাল চালু করে নির্বাচন কমিশন। এই আপনাদের পিছনে কিন্তু দালাল শ্রেণীর লোক থাকে, তাদের খপ্পরে পড়বেন। এনআইডি ডিজি জানান, অনলাইনে ভোটার করার কার্যক্রম হাতে নেয়ার পরপরই শুরু হয় করোনা মহামারী। এ পর্যন্ত মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য থেকে 700-রও বেশি প্রবাসী অনলাইনে আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং সেখানে এখন পর্যন্ত 530টা আবেদন এসেছে। সেই আবেদনগুলো আমরা আবার ম্যাক্সিমামে দেখা যাচ্ছে চট্টগ্রাম এলাকায়। প্রবাসীদের আবেদন যাচাই বাছাই চললেও করোনার কারণে দূতাবাসের মাধ্যমে বায়োমেট্রিক নেয়ার কাজ থেমে আছে। গ্রাউন্ড প্রিপারেশন যেগুলো ভেরিফিকেশন সেগুলো আমরা করছি। ইতিমধ্যে অনেকগুলো ভেরিফাই হয়ে এসেছে, অনেকগুলো প্রক্রিয়াধীন রয়েছে, অনেকগুলো ডকুমেন্টস ঠিক মতো পাওয়া যাচ্ছে, অনেকগুলো পিতামাতার অথবা তাদের স্থাবর অস্থাবর যে জায়গা, যে স্থান, সেগুলো পাওয়া যাচ্ছে না, যার জন্য আমাদের টিম কিন্তু কাজ করছে। আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে টিম প্রেরণ করতে পারবো। উই আর প্রিপেয়ার্ড লাইক দ্যাট। কিন্তু করোনার পরিস্থিতির কারণে কিন্তু আমরা অনেক জায়গায় ক্লিয়ারেন্স পাচ্ছি না। তবে প্রবাসীদের এনআইডি ফি নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ডিজি। কমিশন সার্বিকভাবে এটাতে নির্দেশনা প্রদান করবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোভিড-19-এ আরও 24 জনের মৃত্যু, শনাক্ত 1193 জন। সাগরে নিম্নচাপে ভ্যাপসা গরম, বন্দরের সতর্কতা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কোভিড-19-এ আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 5524। এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2807 জন। চট্টগ্রাম বিভাগে মারা গেছে 1113। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 218তম দিনে দেশে 109টি ল্যাবে 9467টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1193 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,78,266। নতুন 1495 জন সহ সুস্থ হয়েছে 2,92,860 জন। গেল 24 ঘন্টায় নতুন শনাক্তের হার 12.60%। সবচেয়ে বেশি মৃত্যু 60 ঊর্ধ্ব বয়সীদের মধ্যে 2,841 জন। 51 থেকে 60 বছর বয়সীদের মধ্যে মারা গেছেন 1,482। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে গরম অনুভূত হচ্ছে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। সাগরে অবস্থানরত লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাবে হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো লঘুচাপটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে বাংলাদেশে আমরা আশা করছি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আরও 2-1 দিন গরম অনুভূত হবে। জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিকের জন্য গরম, ভ্যাপসা গরম প্রভাবিত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এবার দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও
ভারী বৃষ্টিপাত হবে না। দুর্গাপূজার সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সারা বাংলাদেশে থাকবে, সেটা তেমন কোনো ভারী বর্ষণ হবে না। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক অ্যাটর্নি জেনারেল KS নবীর দুই নাতি কাজী আদিয়ান নবী ও কাজী নাহিয়ান নবীকে তাদের প্রাপ্য সম্পদের হিসাব বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশু দুটির চাচা অ্যাডভোকেট রেহান নবীকে 2 সপ্তাহের মধ্যে সম্পদের হিসাব সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া এ সময় শিশু দুটির ভরণ পোষণের জন্য 1 লাখ টাকা দিতে হবে চাচা রেহান নবীকে। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 4 অক্টোবর মধ্যরাতে আদালত বসিয়ে 2 শিশুর নিজ বাসায় প্রবেশাধিকার নিশ্চিত করা ও তাদের নিরাপত্তায় 2 জন পুলিশ সদস্য রাখার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই 2 শিশুর তাদের চাচা রেহান নবীকে 11 অক্টোবর আদালতে আসতে বলা হয়। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 লিখিত ও ভাইভাই উত্তীর্ণ প্রার্থীদের প্যানেলে নিয়োগের জন্য মানববন্ধন করেছে প্যানেল প্রার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশী কমিটি 2018 আয়োজিত এই মানববন্ধন থেকে প্যানেল পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। প্রাথমিক ও গণশিক্ষায় সহকারী শিক্ষকের প্রায় 29,000 পদ খালি আছে। এতে করে তৈরি হয়েছে শিক্ষক সংকট। সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হতে 2-2.5 বছর সময় লেগে যায় বলে এ খাতে শূন্য পদ দিন দিন বেড়েই চলছে বলে জানান বক্তারা। স্বাস্থ্যবিধি মেনে 17 অক্টোবরের মধ্যে স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছে কিন্ডারগার্টেন ও সমমানের স্কুল রক্ষা জাতীয় কমিটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত 40,000 স্কুল এবং এর সাথে জড়িত 80,000 শিক্ষক কর্মচারীদের জীবন রক্ষায় এ দাবি উত্থাপন করা হয়েছে। এই সময় সরকারের কাছে আর্থিক প্রণোদনাও চান তারা। প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের জন্য পরীক্ষা নেওয়ার দাবি করেন বক্তারা। কৃষি খাতের ভালো অবস্থানের কারণেই করোনা মহামারীতে পরিস্থিতি সামাল দেয়া গেছে বলে মনে করছেন সরকারের 2 মন্ত্রী। চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়। আর ভূমিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। উজানে মিঠাপানি সংরক্ষণ ও ভাটিতে শঙ্খ নদী হয়ে সাগরে লোনা পানির প্রবেশ রোধ করে ফসল রক্ষায় চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণ করা হলো ভরাসংখ্য হাইড্রোলিক এলিভেটেড ড্যাম। 38 মিটার দৈর্ঘ্য ও 4 মিটার উচ্চতার এই ড্যামে রয়েছে 5টি হাইড্রোলিক জ্যাকযুক্ত প্যানেল। এর ফলে 3000 হেক্টর জমি সেচ সুবিধার আওতায় এলো। শুষ্ক মৌসুমে জোয়ারের লোনা পানি থেকে বাঁচবে 10 কিলোমিটার এলাকার ফসল ও গাছপালা। সচিবালয় থেকে ভার্চুয়ালি ড্যামের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এই উদ্যোগকে কৃষিকে আধুনিক ও যুগোপযোগী করার প্রয়াস হিসেবে দেখছেন ভূমিমন্ত্রী। এই মহামারী তো মোটামুটি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ছিল। আমরা কিন্তু কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম বলেই কিন্তু আমার মনে হয় আমরা বেঁচে গেছে বাংলাদেশ। এবং আমাদের যে প্রবৃদ্ধির হারের মেজর কন্ট্রিবিউশন কিন্তু এই কৃষি থেকেই আসে। কিন্তু কৃষিমন্ত্রী বলেন, কৃষককে কখনোই সার, বীজ, পানি ও অর্থ দিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কৃষকের আয় বাড়াতে উদ্যোগ থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। যে যখন পানি খুশি আপনারা আটকায় রাখবেন, সমুদ্রের পানি যাতে ঢুকতে না পারে তারও ব্যবস্থা আছে এবং অত্যন্ত আধুনিক একটা প্রযুক্তি এখানে নেওয়া হয়েছে। এই পাইলট ড্যামের সফলতা মিললে ভবিষ্যতে দেশের অন্য স্থানেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী। নেত্রী একটা কথাই বলছে বারবার, যে বাংলাদেশের কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করব। আর আপনাদের মাঠে বেশি কাজ করতে হবে না, কাজ যন্ত্রই করবে এবং কৃষিটাকে আমরা আধুনিকীকরণ করব। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতারণা করে 91 লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় 4 দিনের রিমান্ডে রিজেন্ট সাহেব। প্রকাশ্যে এসে একটানে মাস্ক খুলে ফেললেন ট্রাম্প। করোনা মুক্ত কিনায় স্পষ্ট করেনি হোয়াইট হাউস।
আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের সিএমএম আদালত। দুপুরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে হাজির করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করে। এর আগে 10 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। ঢাকায় রুট পারমিট দেওয়ার কথা বলে আমদানিকারক একটি প্রতিষ্ঠান থেকে 91 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহেদের বিরুদ্ধে ডবল মুরিং থানায় মামলা করে প্রতিষ্ঠানটি। রাজধানীর সড়কের পাশে বেশ কিছুদিন ধরে চোখে পড়ছে এই বিলবোর্ড। নতুন বিলবোর্ডের বার্তা পথচারী দর্শকদের মনে প্রশ্ন জাগাচ্ছে। কোন ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিলবোর্ডগুলো? সে প্রশ্নেরই উত্তর অনুসন্ধান মিনালা দিবার রিপোর্টে। বদলে যাওয়া সময়ের সাথে বদলে যাচ্ছি আমরাও, এমন বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকা বিলবোর্ডের প্রতি বিস্ময় নিয়ে তাকিয়ে পথচারী দর্শকরা। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মানুষের যাপিত জীবন এবং সমাজ। এই বদলের সাথে কতটা এগুচ্ছে জীবন, এই পরিবর্তন কতটা আত্মবিশ্বাসের? বলো বলতে আমরা আমাদের ফর্সা ভাবটাকেই বুঝি না, এটা আমাদের আত্মবিশ্বাস এবং সাফল্যটাকেও পরিবর্তন করবে। বিলবোর্ডে থাকা নতুন রূপ ও নামের বার্তা চমক সৃষ্টি করবে বলেই মনে করছেন অনেকে। এই বিলবোর্ডটি দেখে আমার মনে হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসছে। সৌন্দর্য শুধু গ্লোয়িং না, তার কথাবার্তা, তার চলাফেরা এবং তার নানান দিক থেকে গ্লোয়িংটা তৈরি হয় এবং আত্মবিশ্বাস থেকেও হচ্ছে একটা মেয়ের গ্লোয়িংটা হয়। শুধু এই বিলবোর্ডের বার্তা নয়, যাকে নিয়ে এই বার্তা সে আসছে নিজের গড়া রূপের ইতিহাসকে বদলে নতুন রূপ ঐতিহ্য নিয়ে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, তবে বিমা খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 80টির, কমেছে 239টির, আর অপরিবর্তিত ছিল 36টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 58 পয়েন্ট কমে নেমে আসে 4858 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 875 কোটি 10 লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 273টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 69টির, কমেছে 175টির, আর বদলায়নি 29টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 22 কোটি 25 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। এবার খেলার খবর। করোনার প্রভাবে এবার বাংলাদেশ টি-20-র জনপ্রিয় আসর বিপিএল হচ্ছে না। মিরপুরের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বিসিবি প্রেসিডেন্ট কাপের উদ্বোধনী ম্যাচ দেখতে মিরপুরে গিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি বিপিএল বাতিলের কথা জানান, তবে কর্পোরেট টি-20 টুর্নামেন্ট হবে বলে আবারও জানিয়েছেন। এই প্রতিযোগিতায় বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবে কিনা তা 2-3 দিনের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন পাপন। জাহানারার পর এবার মেয়েদের আইপিএল খেলবেন অভিজ্ঞ সালমা। সালমা এবারই প্রথম খেলবেন এই প্রতিযোগিতায়। গত বছর ভেলোসিটির হয়ে 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জাহানারা। সালমা খেলবেন সুপারনোভা টেল ব্লেজার্সে, আর জাহানারা এবারও খেলবেন ভেলোসিটির হয়ে। আইপিএলে যাওয়ার আগে ভালো প্রস্তুতি নিতে বাংলাদেশ নারী দলের 2 ক্রিকেটারকে আলাদা কোচ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাই পারফরমেন্স দলের ফাস্ট বোলিং কোচ মাহবুব আলীর অধীনে অনুশীলনও শুরু হয়েছে তাদের। স্বাস্থ্য নির্দেশিকা মেনে 2বার করোনা পরীক্ষা করিয়ে 2 ক্রিকেটার আইপিএল খেলতে আরব আমিরাতে রওনা দিতে পারে 21 কিংবা 23 অক্টোবর। ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককে নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। ফাইনালে দারুণ লড়াইয়ের পর 20তম গ্র্যান্ড স্ল্যাম জয় করেন এই স্প্যানিশ তারকা। রজার ফেদেরারের সাথে যৌথভাবে এ রেকর্ড করলেন এ গ্রেট প্লেয়ার।
এটি নাদালের 13তম ফ্রেঞ্চ ওপেন জয়। শুরুটা দারুণ ছিল নাদালের, দুর্দান্ত 7-5 ব্যবধানে জিতে শিরোপা নিজের করে নেন নাদাল। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সেনাবাহিনীকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, মিতব্যয়ী হওয়ার আহ্বান। বরিশালে 4 শিশুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় স্থগিতের নির্দেশ, নিঃশর্ত ক্ষমা চাইলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় দিনের মতো বেগমগঞ্জের ঘটনাস্থলে পিবিআই, আলামত সংগ্রহ, বাদল সহ 2 আসামির দোষ স্বীকার। ধর্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে নানা কর্মসূচি। ইতালি ফিরতে চায় করোনায় আটকে পড়া প্রবাসীরা। 3 দফা দাবি নিয়ে দূতাবাসের সামনে মানববন্ধন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।